হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা চ্যানেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি প্রতিদিন সকাল 6টার সময় প্রোভাইড করা হয়, কিন্তু বিগত 2 দিন ধরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করতে পারিনি একটু অসুবিধার জন্য। তাই আজকের ক্লাসে আমরা বিগত 3 দিনের অর্থাৎ আজকের এবং বিগত 2 দিনের এই 3 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব আজকের এই ক্লাসে। তোমরা এই ক্লাসটি দেখতে দেখতে খাতায় নোট ডাউন করে নেবে প্রশ্নগুলো। আর একটা কথা বলে রাখি, তোমাদের সামনে যে রুটিনটি আসছে এই রুটিন অনুযায়ী শুক্রবার এবং শনিবার ক্লাসগুলি প্রোভাইড করা হয়েছিল। অর্থাৎ শুক্রবার এবং শনিবার কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে 12টার সময় জিকে এবং সন্ধ্যে 6টার সময় ম্যাথামেটিক্স এবং টপিক ওয়াইজ জিকে শনিবার প্রোভাইড করা হয়েছিল। আশা করি তোমরা অনেকেই ক্লাসটি দেখেছিলে, কিন্তু তোমাদের বলেছিলাম যে ক্লাসটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমরা অনেকেই করেছো, আবার অনেকেই করোনি। তার জন্য ক্লাসগুলিতে বেশি ভিউজ পড়েনি। ক্লাসগুলিতে বেশি ভিউজ না পড়া পর্যন্ত আমরা বর্তমানে এই রুটিন অনুযায়ী ক্লাসগুলি বন্ধ রাখছি। তোমরা একটু সবাই ক্লাস আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। তাহলে যদি আমাদের এই চ্যানেলটি বড় হয়ে যায় তখনই এই ক্লাসগুলি আবার আনা হবে। তাহলে কি বর্তমানে ক্লাসগুলি বন্ধ থাকবে? না, বর্তমানে যে ক্লাস হবে সেটা একটু দেখে নাও। বর্তমানে প্রতিদিন যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করছি 6টার সময়, সকাল 6টার সময়, সেটি তো থাকবেই। এছাড়াও আরেকটি ক্লাস থাকবে, সেটা হচ্ছে টপিক ওয়াইজ জিকে বার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। সেটা কী কী বার থাকবে? মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার সন্ধ্যে 6টার সময়। অর্থাৎ সপ্তাহে এই 4টে দিন, ঠিক আছে, সন্ধ্যে 6টার সময় টপিক ওয়াইজ জিকে বা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হবে এই চ্যানেলে। তার সাথে সাথে থাকছে প্রতিদিন সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স। আর এই ক্লাসটা শুরু হচ্ছে কবে থেকে? এই ক্লাসটা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। অর্থাৎ বৃহস্পতিবার থেকেই প্রথম ক্লাস আনা হবে। টপিক ওয়াইজ জিকে ক্লাস থাকবে বৃহস্পতিবার প্রথম। সেই ক্লাসটি থাকবে বিভিন্ন পুরস্কার সম্পর্কিত ক্লাস, ঠিক আছে। তো এই দুটো ক্লাস আমাদের এই চ্যানেলে শুরু হচ্ছে। তোমরা আপাতত এই দুটো ক্লাস করতে থাকো এই চ্যানেলে। আমাদের চ্যানেলটি সকলের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলটি বড় হোক। তাহলে আগের রুটিন অনুযায়ী প্রত্যেকটা ক্লাস অঙ্ক জিআই সবই দেওয়া হবে। তো দেখতে থাকো আজকের ক্লাসটি। আজকের ক্লাসে চলে যাওয়ার আগে একটা কথা ঘোষণা রাখি, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে পাঠশালা স্টাডি সেন্টার। তোমরা টেলিগ্রামে গিয়ে এই পাঠশালা স্টাডি সেন্টার বলে সার্চ করে এই যে লোগো, এই লোগোটি দেখে টেলিগ্রামে যুক্ত হতে পারো। এই টেলিগ্রাম চ্যানেলে যদি একবার যুক্ত হয়ে যাও তাহলে আমাদের ক্লাসের সমস্ত নোটিফিকেশন সহ চাকরির পরীক্ষার বিভিন্ন আপডেটগুলি পেয়ে যাবে এই গ্রুপে। এছাড়াও এই গ্রুপে প্রতিনিয়ত কতগুলি কুইজ নেওয়া হয়। তোমরা চাইলে এই কুইজগুলিতে অংশগ্রহণ করতে পারো। আমাদের আজকের ক্লাসটি হলো একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, যেটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আগত ডব্লিউপি এবং কেপি এক্সাম, রেলওয়ে এক্সাম এবং এসএসসি এক্সামের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো দেখতে থাকো ক্লাসটি। আজকের ক্লাসটি হলো আমাদের 96 থেকে 98তম ক্লাস, অর্থাৎ 96তম ক্লাস, 97তম ক্লাস এবং 98তম ক্লাস। অর্থাৎ আমরা 3 দিনের ক্লাস আজকে করে দেব। এটি হলো 11 থেকে 13 জানুয়ারি 2025-এ ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করা হবে। তো আর কথা না বলে চলো শুরু করে দিই আজকের ক্লাসটি। প্রথমেই দেখব 11 জানুয়ারি 2025-এ ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এটি হলো 96তম ক্লাস। দেখো 11 জানুয়ারি 2025-এ ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি কী আছে? প্রথম প্রশ্ন হলো এএফসি এশিয়ান কাপ 2027 কোন দেশে আয়োজিত হবে? অপশান এ কুয়েত, অপশান বি ইন্দোনেশিয়া, অপশান সি সৌদি আরব, অপশান ডি হলো ভারত। সঠিক উত্তরটি হলো অপশান সি সৌদি আরব। এএফসি এশিয়ান কাপ 2027 আয়োজিত হবে সৌদি আরবে। এএফসি এশিয়ান কাপ 2027 সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, আল খোবাব 7 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ 2027 সৌদি আরবে। এবার অ্যাবাউট অফ দ্য টপিক আমরা এই এএফসি অর্থাৎ এশিয়ান ফুটবল ফেডারেশন, এটি হলো এএফসি ফুল ফর্ম, এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। এই এএফসি প্রতিষ্ঠিত হয়েছিল 7 মে 1954 সালে, যার সদর দপ্তর কোথায়? কুয়ালালামপুর। এটি কোথায়? মালয়েশিয়ায় অবস্থিত। এই এএফসির সদস্য দেশ কত? 47টি রয়েছে এর সদস্য দেশ। বর্তমানে এএফসির চেয়ারম্যান হলেন সালমান বিন ইব্রাহিম আল খলিফা, তিনি হলেন বাহারিনের। এএফসি এশিয়ান কাপ 2023 কাতারে অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ এর আগে এএফসি এশিয়ান কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাতারে। এর বিজয়ী কে হয়েছিল? কাতার হয়েছিল। এএফসি এশিয়ান কাপ প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়, অর্থাৎ অলিম্পিকের মতন
প্রতি 4 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এএফসি এশিয়ান কাপ। অর্থাৎ 2023-এ সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল কাতারে, এরপর 2023-এর সাথে 4 বছর যোগ করলে 2027, সেই 2027-এ অনুষ্ঠিত হবে কোথায় তাহলে? সৌদি আরবে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান ফুটবল কাপটা। এবার রিলেটেড আপডেটসে আমরা কী দেখে নেব? রিলেটেড আপডেটসে দেখে নেব কিছু খেলার সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, কিছু খেলার সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও, যেগুলো থেকে পরীক্ষা আসবেই। প্রথমে দেখো অলিম্পিক গেমস 2028, এটি কোথায় হবে? লস অ্যাঞ্জেলস, মার্কিন যুক্তরাষ্ট্র। অলিম্পিক গেমস 2032 কোথায় হবে? ব্রিসবেন, অস্ট্রেলিয়া। শীতকালীন অলিম্পিক 2026, এটি কোথায় হবে? মিলান এবং কার্টিনা, যেটি ইটালিতে অবস্থিত। ফিফা বিশ্বকাপ 2035 কোথায় হবে? সৌদি আরবে হবে ফিফা বিশ্বকাপ 2035। প্রথম অলিম্পিক স্পোর্টস গেম 2025 কোথায় হবে? সৌদি আরবে। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা পরীক্ষা আসবেই। ঠিক আছে, প্রথম স্পোর্টস, ঠিক আছে, যেটাই আমরা অনলাইনে বা মোবাইল বা আমরা অনলাইনে খেলতে পারবো যেটা, ঠিক আছে, স্পোর্টস 2025 এই গেমটি হবে সৌদি আরব। আর প্রথম অলিম্পিক স্পোর্টস। ফিফা বিশ্বকাপ 2027, অর্থাৎ আগত ফিফা বিশ্বকাপটি কোথায় হতে চলেছে? সৌদি আরবে। পুরুষদের 5th হকি বিশ্বকাপ 2026 কোথায় হবে? বেলজিয়াম ও নেদারল্যান্ডস। মহিলাদের 5th হকি বিশ্বকাপ 2026টি কোথায় হবে? একই জায়গায়, নেদারল্যান্ডস ও বেলজিয়ামে। এএফসি মহিলা এশিয়ান কাপ 2026 আয়োজককে? অস্ট্রেলিয়া হলো এএফসি মহিলা এশিয়ান কাপ। আর আমরা একটু আগে বললাম এএফসি পুরুষ, তাই না? এশিয়ান কাপ 2027 হবে সৌদি আরবে। তাহলে আমরা আগত কিছু খেলার সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্সকে দেখে নিলাম। এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় দেয়, আমি এই টপিক থেকেও একটা ভিডিও আলাদাভাবে বানিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিও। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন স্টেডিয়ামে প্রথমবারের মতো মহিলাদের ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে? অর্থাৎ মহিলাদের ওয়ানডে ম্যাচ কোন স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হলো অপশন এ, রাজকোট। রাজকোট স্টেডিয়ামে মহিলাদের ওয়ানডে ম্যাচ প্রথম অনুষ্ঠিত হবে। রাজকোটের নিরঞ্জন সাউ স্টেডিয়াম ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে হরমনপ্রীত কৌরের জায়গা অধিনায়কত্ব কে করবেন? স্মৃতি মান্ধানা। অর্থাৎ ভারতের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হচ্ছে হরমনপ্রীত কৌর, তার জায়গায় অধিনায়কত্ব অর্থাৎ ক্যাপ্টেনশিপ কে করবে? স্মৃতি মান্ধানা করবেন ক্যাপ্টেনশিপ। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে ভারতের প্রধান ক্রিকেট স্টেডিয়ামগুলি আমরা দেখে নেব অ্যাবাউট অফ দ্য টপিকে। প্রথমে দেখো ইডেন গার্ডেন, আমরা সবাই জানি এটা কোথায় আছে? কলকাতাতে আছে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটি আহমেদাবাদে রয়েছে, যার আরেক নাম হচ্ছে মোটেরা স্টেডিয়াম, এটি হলো ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এম চিন্নাস্বামী স্টেডিয়াম, এটি কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে রয়েছে। অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় রয়েছে? দিল্লিতে রয়েছে। ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম, এটি কোথায় রয়েছে? লখনৌতে রয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় রয়েছে? মুম্বাইতে রয়েছে। তাহলে আমরা ভারতের গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেডিয়ামগুলি দেখে নিলাম। যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ক্লাসটি সকলে কেমন লাগছে। ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব, এই প্রকল্পটি কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? অপশান এ তেলেঙ্গানা, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি রাজস্থান, অপশান ডি হলো কর্ণাটক। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি প্রদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে পুডিমাডাকায় জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের অধীনে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাবের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম গ্রিন হাইড্রোজেন হাব এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড স্থাপন করেছে। এখানে মোট বিনিয়োগ কত? মোট বিনিয়োগ হলো 1,85,000 কোটি টাকা হলো মোট বিনিয়োগ। এই হাবটি প্রতিদিন 1,500 টন সবুজ হাইড্রোজেন উৎপাদন করতে পারবে এই হাব থেকে। আরও কিছু তথ্য দেখে নাও। এছাড়াও এখানে গ্রিন মিথানল, গ্রিন ইউরিয়া এবং টেকসই বিমান জ্বালানি উৎপাদিত হবে। সবুজ হাইড্রোজেন তৈরিতে নবায়নযোগ্য শক্তি যেমন কি সৌরশক্তি, বায়ুশক্তি ব্যবহার করে ইলেকট্রোলাইসিস নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে জলকে হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা করা হয়। ভারতের সবুজ হাইড্রোজেন মিশন কত সালে প্রথম চালু হয়েছিল? এই প্রশ্নটা জিকের মধ্যে আসতে পারে যে 2022 সালে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন মিশন চালু করা হয়েছিল। এই মিশনের লক্ষ্য কী ছিল? এই 2022 সালে যে সবুজ হাইড্রোজেন মিশন চালু করা হয়েছিল, এই মিশনের লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে প্রতি বছর 50 লাখ টন সবুজ হাইড্রোজেন উৎপাদন করবে ভারত। হাইড্রোজেনের রাসায়নিক প্রতীক কি? H, এবং যা সমস্ত পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা মৌল। আমরা জানি পিরিয়ডিক টেবিলের মধ্যে সবচেয়ে হালকা মৌল কি? হাইড্রোজেন। হাইড্রোজেনের 3টি প্রাকৃতিক আইসোটোপ রয়েছে। সেই 3টি প্রাকৃতিক আইসোটোপ কী? পোটিয়াম, ডয়টোরিয়াম এবং ট্রিটিয়াম।
ঠিক আছে, হাইড্রোজেনের এই হলো 3টি প্রাকৃতিক আইসোটোপ। এবার দেখো 4 নম্বর প্রশ্নটি, জন মাহামা কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন? অপশান এ সুদান, অপশান বি মোজাম্বিক, অপশান সি হলো ঘানা, অপশান ডি হলো সোমালিয়া। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ঘানা। জন মাহামা ঘানা দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন। তৃতীয়বারের মতন ঘানার প্রেসিডেন্ট হিসাবে হয়েছেন জন মাহামা। তিনি জুলাই 2012 থেকে 2017 পর্যন্ত ঘানার রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতি ছিলেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট নানা আকুফো আদ্দোর তার স্থলাভিষিক্ত হবেন, অর্থাৎ বর্তমানে ঘানার প্রেসিডেন্ট কে রয়েছে? নানা আকুফো আদ্দোর, এবং তার জায়গায় কে নতুন প্রেসিডেন্ট হচ্ছে? তার নাম হলো জন মাহামা। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে আমরা ঘানা দেশের সম্বন্ধিত কিছু তথ্য দেখে নেব। ঘানার রাজধানী কি? আকরা। পশ্চিম আফ্রিকায় অবস্থিত একটি দেশ হলো ঘানা। ঘানা আগে গোল্ড কোস্ট নামে পরিচিত ছিল। ঘানার মুদ্রাকে কি বলা হয়? সিডি। ঘানা বর্তমানে আফ্রিকার বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ হলো ঘানা। এবার রিলেটেড আপডেটসে আন্তর্জাতিক কিছু নিয়োগ দেখে নেব রিলেটেড আপডেটসে। প্রথমে দেখো ফ্রানকোইজ বাইরু, তিনি হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, অর্থাৎ ফ্রান্সের প্রধানমন্ত্রী নিয়োগ হয়েছেন, তার নাম কি? ফ্রানকোইজ বাইরু। মোহাম্মদ আল বসির, তিনি হলেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ আল বসির। রিমালবা জিন ইমানুয়েল ওয়েড্রাগো, তিনি হলেন বুরকিনো ফাসোর প্রধানমন্ত্রী হলেন রিমালবা জিন ইমানুয়েল ওয়েড্রাগো, তিনি হলেন বুরকিনা ফাসোর প্রধানমন্ত্রী। তাহলে আমরা কিছু আন্তর্জাতিক নিয়োগ দেখে নিলাম। এবার দেখে না 5 নম্বর প্রশ্ন, নতুন রাজস্ব সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এ তুহিনকান্ত পাণ্ডে, অপশান বি পিকে মিশ্র, অপশান সি সুনীল গুপ্ত, অপশান ডি হলো রাকেশ কুমার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ তুহিনকান্ত পাণ্ডে। তুহিনকান্ত পাণ্ডেকে নতুন রাজস্ব সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। সম্প্রতি নিযুক্ত রাজস্ব সচিব অরুণীশ চাওলাকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বিনিয়োগ এবং পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট অর্থাৎ ডিপম যাকে বলে এই বিভাগে সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। তার জন্য তার জায়গায় এখন নতুন রাজস্ব সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে এই তুহিনকান্ত পাণ্ডেকে। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে কিছু মুখ্য সচিবদের দেখে নেব। প্রথমে দেখো ক্যাবিনেট সেক্রেটারি কে রয়েছেন? টিভি সোমনাথন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা কে রয়েছেন? অমিত খারে এবং তরুণ কাপুর। প্রধানমন্ত্রীর প্রধান সচিব কে রয়েছেন? পিকে মিশ্র। প্রতিরক্ষা অর্থ সচিব কে রয়েছে? গার্গী কৌল। বিদেশ সচিব রয়েছে বিক্রম মিস্ত্রি। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিদেশ সচিব কে রয়েছেন? বিক্রম মিস্ত্রি, তিনি হলেন 35তম বিদেশ সচিব। স্বরাষ্ট্র সচিব কে রয়েছেন? গোবিন্দ মোহন। অর্থ সচিব রয়েছেন তুহিনকান্ত পাণ্ডে। প্রতিরক্ষা সচিব কে রয়েছেন? রাজেশ কুমার সিং রয়েছে প্রতিরক্ষা সচিব। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে রয়েছেন? অজিত দোভাল রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এবার দেখো পরের প্রশ্নটি, অর্থাৎ 11ই জানুয়ারি 2025-এর 6 নম্বর প্রশ্ন, কোন দেশে মাউন্ট আবু আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়েছে? অর্থাৎ সম্প্রতি একটি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়েছে, সেই আগ্নেয়গিরিটা হলো মাউন্ট আবু বা মাউন্ট আবু বলতে পারো। পরীক্ষা এইভাবে আসবে প্রশ্নটি যে মাউন্ট আবু এই আগ্নেয়গিরিটি কোন দেশে রয়েছে? অপশান এ ফিলিপাইন, অপশান বি ইন্দোনেশিয়া, অপশান সি জাপান, অপশান ডি হলো মায়ানমার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে অবস্থিত মাউন্ট আবু আগ্নেয়গিরি থেকে সম্প্রতি অগ্নুৎপাত হয়েছে। 2024 সালের নভেম্বরে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে অবস্থিত মাউন্ট সোমেরু আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটেছে। 2024 সালের নভেম্বরে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে মাউন্ট লেওটোবি লাকি আগ্নেয়গিরিটিও বিস্ফোরিত হয়েছে। অর্থাৎ এই যে আমরা উপরে আরও দুটো আগ্নেয়গিরি বললাম, এই দুটো আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ায় অবস্থিত এবং এগুলি সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্সে কেন আসে? কারণ এগুলি থেকে অগ্নুৎপাত ঘটেছে, তাই পরীক্ষা দিতে পারে যে এই আগ্নেয়গিরিগুলি কোন দেশে অবস্থিত। ইন্দোনেশিয়ার জাভাতে অবস্থিত মাউন্ট মেরাপি হলো সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি। ঠিক আছে, ইন্দোনেশিয়ার মধ্যে সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হলো মাউন্ট মেরাপি। এবার দেখে না 7 নম্বর প্রশ্ন, কে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড অর্থাৎ নালকো এর সিএমডি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ঠিক আছে, চিফ ম্যানেজিং ডিরেক্টর সিএমডি হিসাবে নিযুক্ত হয়েছে কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ব্রজেন্দ্র প্রতাপ সিং। সম্প্রতি ব্রজেন্দ্র প্রতাপ সিং ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড অর্থাৎ নালকোর এর সিএমডি হিসাবে নিযুক্ত হয়েছেন ব্রজেন্দ্র প্রতাপ সিং। এবার দেখে না অ্যাবাউট অফ দ্য টপিকে এই ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড অর্থাৎ নালকো সম্পর্কিত কিছু তথ্য। এই নালকো 1981 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
এটি 2008 সালে নবরত্ন কোম্পানি মর্যাদা পেয়েছিল। এই নালকো বিশ্বের সবচেয়ে কম খরচে বক্সাইট এবং অ্যালুমিনিয়াম উৎপাদন করে। এই নালকো সদর কোথায় রয়েছে? উড়িষ্যার ভুবনেশ্বরে রয়েছে নালকো সদর। এবারে আমরা রিলেটেড আপডেটসে গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ দেখে নেব। ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন এয়ার কমান্ডের দায়িত্ব নিয়েছেন কে? এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। তিনি ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন এয়ার কমান্ডের দায়িত্ব নিয়েছেন। উদয় কি? যেটি আমাদের আধার কার্ড জারি করে, আধার কার্ডের নাম্বার জারি করে। এই উদয়ের নতুন সিও হয়েছেন কে? ভুবনেশ কুমার। এটি কিন্তু পরীক্ষা আসবেই, ঠিক আছে? উদয়ের নতুন সিও। অ্যাসোকামের মহাসচিব হয়েছেন কে? অ্যাসোকামের মহাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন মনীষ সিংহল। বিচারপতি রামা সুব্রমণিয়ামকে এনএইচআরসি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো তাহলে আমরা গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ রিলেটেড আপডেটসে দেখে নিলাম। এবার চলে যাব 11 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি হলো, ইন্ডাস ফুড বাণিজ্য প্রদর্শনীর 8তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশান এ গ্রেটার নয়ডা, অপশান বি ভোপাল, অপশান সি লখনৌ, অপশান ডি হলো দেরাদুন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গ্রেটার নয়ডা। ইন্ডাস ফুড বাণিজ্য প্রদর্শনী 8ম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে গ্রেটার নয়ডাতে। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কে রয়েছে? চিরাগ পাসওয়ান। 8 জানুয়ারি 2025 তারিখে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় 8তম ইন্ডাস ফুড 2025 উদ্বোধন করেছেন। এটি 8 থেকে 10 জানুয়ারি 2025 পর্যন্ত আয়োজিত হবে। প্রথম ইন্ডাস ফুড 2017 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং 2019 সাল থেকে এটি বার্ষিক গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত হয়। অর্থাৎ এই ইন্ডাস ফুড বাণিজ্য প্রদর্শনীটা প্রথম শুরু হয়েছিল 2017 সালে। ইন্ডাস ফুড এশিয়ার শীর্ষস্থানীয় বার্ষিক ও খাদ্য পানীয় বাণিজ্য প্রদর্শনী হলো এই ইন্ডাস ফুড বাণিজ্য প্রদর্শনী। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল 11 জানুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমরা 97তম ক্লাসে দেখে নেব 12 জানুয়ারি 2025 ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি, অর্থাৎ বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা এবার দেখে নেব। চলো দেখে নিই প্রথম প্রশ্ন কী আসে। ভারত এবং কোন দেশে যৌথভাবে নৌবাহিনীর জন্য একটি ইন্টার অপারেবল সোনোবু তৈরি করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত এবং আমেরিকা। ভারত ও আমেরিকা যৌথভাবে নৌবাহিনীর জন্য একটি ইন্টার অপারেবল সোনোবু তৈরি করেছে। এবার এই সোনোবু কি সেটা আমরা দেখে নিই। এই সোনোবু হলো একটি বহনযোগ্য সোনার সিস্টেম যা সাবমেরিন এবং অন্যান্য জলের নিচে বস্তু শনাক্ত করতে ব্যবহৃত হয়। আচ্ছা, সোনার কী কাজে লাগে? সোনার কি জলের নিচে কি আছে, সে কী বস্তু আছে সেটা জানার জন্যই তো সোনার ব্যবহৃত হয়, তাই না? তেমনি এই সোনোবুই হলো এক প্রকার সোনার। জাহাজ, হেলিকপ্টার, বিমান, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে এই সোনোবু সমুদ্রে নামানো যেতে পারে। সোনোবু ইলেকট্রোমেকানিক্যাল সেন্সার দ্বারা গঠিত হচ্ছে এই সোনোবুটা। এবার দেখেন না 2 নম্বর প্রশ্ন। 1020 মেগাওয়াট পুনাত সাংসু 2 জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে তৈরি হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভুটান। 1020 মেগাওয়াট পুনাত সাংসু 2 জলবিদ্যুৎ প্রকল্প ভুটানে তৈরি করা হয়েছে। ভারত সরকারের মালিকাধীন ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড অর্থাৎ BHEL এটি ভুটানে 1020 মেগাওয়াট পুনাত সাংসু 2 জলবিদ্যুৎ প্রকল্পে 2টি ইউনিট সফলভাবে চালু করেছে ভুটানে। প্রকল্পটি পুনাত সাংসু নদীর ওপর তৈরি করা হয়েছে, যা সংকোচ নদী নামে পরিচিত। অর্থাৎ এই পুনাত সাংসু এই নদীর নাম অনুসারে এই জলবিদ্যুৎ প্রকল্পের নাম করা হয়েছে পুনাত সাংসু 2। এই নদীটি ভুটানে উৎপন্ন হয়েছে এবং আসামের কাছে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে এই পুনাত সাংসু নদীটি। এবার দেখে না 3 নম্বর প্রশ্ন, এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি প্রত্যেক বছর জারি করা হয় ইন্ডেক্সটি এবং প্রত্যেক বছরই পরীক্ষায় আসে। সেই প্রশ্নটি হলো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 ভারতের র্যাঙ্ক কত? এই পাসপোর্ট ইন্ডেক্স অর্থাৎ ইন্ডেক্স সম্পর্কিত একটি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করে দেবো। এই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 ভারতের র্যাঙ্ক কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 85। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 ভারতের র্যাঙ্ক হলো 85। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুসারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারত 80তম অবস্থান থেকে 85তম অবস্থানে নেমে এসেছে। অর্থাৎ ভারতের র্যাঙ্ক আরও 5তম স্থান কী হয়েছে, কমে গেছে। গিনি এবং নাইজেরিয়ার সাথে ভারত 85তম স্থানে রয়েছে। অর্থাৎ 85তম স্থানে রয়েছে 3টি দেশ।
সেটা হলো গিনি, নাইজেরিয়া এবং ভারত। ভারতীয় পাসপোর্টধারীরা ভিসার প্রয়োজন ছাড়াই 57টি দেশে ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ ভিসা ছাড়াই ভারতীয় পাসপোর্টধারীরা 57টি দেশে যেতে পারবেন। এই সম্পর্কিত আরও কিছু তথ্য অ্যাডিশনাল ইনফরমেশন দেখে নাও। সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা পেয়েছে সিঙ্গাপুর। অর্থাৎ সিঙ্গাপুরের বাসিন্দারা কোনো ভিসা ছাড়াই পুরো ওয়ার্ল্ডের সবকটা দেশেই যেতে পারবে, তার জন্য এটি সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট। আফগানিস্তানের পাসপোর্ট 106তম অবস্থানে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। হেনলি পাসপোর্ট সূচক যুক্তরাজ্য ভিত্তিক ফার্ম হেনলি অ্যান্ড পার্টনার্স দ্বারা জারি করা হয়। এবার আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন হলো জেনারেল জোসেফ আউন তিনি কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? অপশন এ জর্ডান, অপশন বি সিরিয়া, অপশন সি লেবানন, অপশন ডি হলো কুয়েত। সঠিক উত্তরটি হলো অপশন সি লেবানন। জেনারেল জোসেফ আউন তিনি লেবাননের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। লেবাননে রাষ্ট্রপতি পদটি 2 বছরের বেশি সময় ধরে শূন্য ছিল, অর্থাৎ এখানে 2 বছরের সময় ধরে কোনো রাষ্ট্রপতি ছিল না। এখন বর্তমানে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ হলো জোসেফ আউন। এইখানে রাষ্ট্রপতির কার্যকাল কত? লেবাননে 6 বছর হলো রাষ্ট্রপতির কার্যকাল। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে লেবানন সম্পর্কিত কিছু জিকে দেখে নাও। লেবানন হলো পশ্চিম এশিয়ার ভূমধ্যসাগরে অবস্থিত একটি ছোট্ট দেশ হলো এই লেবানন। প্রথম বিশ্বযুদ্ধের পরে লেবানন ফ্রান্স দ্বারা শাসিত হয়েছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর এই লেবানন দেশটি ফ্রান্সের আওতায় আসে এবং দেশটি 1946 সালে ফ্রান্স থেকে স্বাধীনতা অর্জন করেছিল। এই লেবাননের রাজধানী কি? বেইরুত হলো লেবাননের রাজধানী। মুদ্রা কি? লেবানিজ পাউন্ড। এবং রাষ্ট্রপতিকে জোসেফ আউন হলেন এখানকার রাষ্ট্রপতি। এবার দেখে না 5 নম্বর প্রশ্নটি। জিনোম ডেটা অ্যাক্সেসযোগ্য করার জন্য ভারত সরকার কোন পোর্টাল চালু করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আইবিডিসি পোর্টাল। এই আইবিডিসি পোর্টালের মাধ্যমে জিনোম ডেটা অ্যাক্সেসযোগ্য করতে পারবে ভারত সরকার। ভারত সরকার জিনোম ডেটা অ্যাক্সেসযোগ্য করার জন্য একটি ডেডিকেটেড ইন্ডিয়ান বায়োলজিক্যাল ডেটা সেন্টার, অর্থাৎ যার শর্ট ফর্ম কি আইবিডিসি পোর্টাল চালু করেছে। ইন্ডিয়ান বায়োলজিক্যাল ডেটা সেন্টার হলো ভারতে জীবনবিজ্ঞানের পরিসংখ্যানের জন্য প্রথম ভারতীয় জাতীয় ভাণ্ডার হলো জিনোম মেলডিয়া প্রকল্পটি 2020 সালে জানুয়ারিতে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে বায়োটেকনোলজিক্যাল বিভাগ দ্বারা চালু করা হয়েছিল। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে এই জিনোম কি সেটা একটু দেখে নিই। জিনোম হলো জীবের কোষে পাওয়া ডিএনএ নির্দেশাবলী সম্পূর্ণ একটি সেট হলো জিনোম, যাকে আমরা জিনো বলে থাকি। মানুষের জিনোম কোষের নিউক্লিয়াসে অবস্থিত 23 জোড়া ক্রোমোজোম নিয়ে গঠিত। জিনোমে একজন ব্যক্তির বিকাশ কীরকম হবে এবং কাজ করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য এই জিনোম থেকে আমরা পেতে পারি। এবার দেখে না 6 নম্বর প্রশ্ন। হিমাচল প্রদেশে কার নামে ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নামকরণ করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মনমোহন সিং। হিমাচল প্রদেশের মন্ত্রিসভা হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ হিপা এর নাম পরিবর্তন করে ডক্টর মনমোহন সিং হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করার অনুমোদন দিয়েছে। মাদকের অপব্যবহার এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই মন্ত্রিসভা একটি বিশেষ টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ এর গঠন করেছে। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে আমরা দেখে নেব পরিবর্তিত নাম, অর্থাৎ যে জায়গার নামগুলি পরিবর্তিত হয়েছে এই সম্পর্কিত তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে দেবো খুবই শিগগিরই। প্রথমে দেখো পোর্ট ব্লেয়ার নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? শ্রী বিজয়পুরম। দরবার হল যেটি রাষ্ট্রপতি ভবনে রয়েছে এটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রজাতন্ত্র মণ্ডপ। অশোক হল রাষ্ট্রপতি ভবনে অশোক হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অশোক মণ্ডপ। ফুরসাদগঞ্জ রেলওয়ে স্টেশন যেটি ইউপিতে অবস্থিত এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে তাবেশ্বর ধাম রেলওয়ে স্টেশন। দৌলতাবাদ দুর্গ মহারাষ্ট্রে অবস্থিত এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে দেবগিরি দুর্গ। যোশী মঠ উত্তরাখণ্ডের এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে জ্যোতির্মঠ। মুঘল উদ্যান দিল্লির মুঘল উদ্যানের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অমৃত উদ্যান। কাকসার সেতু লাদাখের এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ক্যাপ্টেন অমিত ভরদ্বাজ সেতু। আমরা কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নামগুলি দেখে নিলাম অ্যাবাউট অফ দ্য টপিকে। তো এখানেই শেষ হয়ে গেল 12 জানুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। এবার আমরা দেখে নেব আজকের অর্থাৎ 13 জানুয়ারি 2025 ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ক্লাসটি 98তম ক্লাসে। ঠিক আছে, তো দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্নটি দেখে নাও। ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টেড 2025
ভারতীয় অর্থনীতি বৃদ্ধির হার কত করা হয়েছে বা কত রাখা হবে বলে অনুমান করা হয়েছে? সঠিক উত্তরটি হলো 6.6%। জাতিসংঘের ফ্ল্যাগশিপ রিপোর্ট ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টেড 2025, এই 2025 সালের ভারতীয় অর্থনীতি 6.6 এবং 2026 সালে 6.7 বৃদ্ধির হার অনুমান করেছে। জাতিসংঘ কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে আশা করা হয়েছে যে 2025 সালে বিশ্ব অর্থনীতি বৃদ্ধির হার 2.8% হবে। সম্প্রতি জাতীয় পরিসংখ্যান কার্যালয় 2024-এর আর্থিক বছরের জন্য মোট দেশজ উৎপাদন, যাকে বলে জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাকশন, এর প্রথম অগ্রসর অনুমানে জিডিপি বৃদ্ধির হার 6.4% অনুমান করেছে। এবার দেখে না 2 নম্বর প্রশ্নটি, থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয়েছে? অর্থাৎ থার্ড আই এশিয়ান ফিল্ম যে ফেস্টিভ্যালটি রয়েছে এটি কোথায় আয়োজিত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান বি, মুম্বাইতে। মুম্বাইতে আয়োজিত হয়েছে থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। 10 জানুয়ারি থেকে মুম্বাই শুরু হয়েছে তৃতীয় অর্থাৎ থার্ড এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালটি। সাংবাদিক রফিক বাগদাদিকে দেয়া হবে সত্যজিৎ রায়ের স্মৃতি পুরস্কার। এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসতে পারে, যে সত্যজিৎ রায়ের স্মৃতি পুরস্কার কাকে দেওয়া হবে বা কাকে দেওয়া হয়েছে? সাংবাদিক রফিক বাগদাদিকে। প্রখ্যাত গীতিকার চিত্রনাট্যকার জাভেদ আখতার এর উপলক্ষে এশিয়ান সিনেমা কালচার অ্যাওয়ার্ড সম্মানিত হবেন। অর্থাৎ এশিয়ান সিনেমা কালচার অ্যাওয়ার্ড কে পাবেন? জাভেদ আখতার। 16 জানুয়ারি পর্যন্ত চলা এই উৎসবে মোট 61টি চলচ্চিত্র বাছাই করা হয়েছে, যেগুলি প্রদর্শিত করা হবে এই থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এবার অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে আমরা দেখে নেব 70তম যে আমাদের জাতীয় ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হলো, অর্থাৎ 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024, সেই সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে। এই 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা কে হয়েছেন? ঋষভ শেট্টি। সেরা অভিনেত্রী কে হয়েছেন? নিত্যা মেনন এবং মানসী পারেখ। শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে কান্তারা মুভি এবং সেরা ফিচার ফিল্ম হয়েছে আত্মাম। এবার দেখে নেব 96তম অস্কার পুরস্কার 2024 সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। শ্রেষ্ঠ চলচ্চিত্র কী হয়েছে? ওপেনহাইমার। সেরা পরিচালক হয়েছেন ক্রিস্টোফার নোলান ওপেনহাইমার থেকে, এবং সেরা অভিনেতা হয়েছেন কিলিয়ান মার্ফি, এবং সেরা অভিনেত্রী কে হয়েছেন? এমা স্টোন হয়েছেন সেরা অভিনেত্রী, এটাও ওপেনহাইমার থেকে হয়েছে। তাহলে আমরা 96তম অস্কার এবং 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি দেখে নিলাম এখানে, ঠিক আছে। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হলো, কোন রাজ্য সম্প্রতি পাথ যোজনা শুরু করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্য সম্প্রতি পাথ যোজনা শুরু করেছে। পাথ, এই পাথের ফুল ফর্ম কি? পুলিশ আর্মি রিক্রুটমেন্ট ট্রেনিং অ্যান্ড হানার, এই হলো পাথের ফুল ফর্ম। মধ্যপ্রদেশ সরকার যুবকদের পুলিশ, সেনাবাহিনী এবং আধা সামরিক নিয়োগের জন্য প্রস্তুত করতে পাথ প্রকল্প চালু করেছে মধ্যপ্রদেশ সরকার। এর উদ্দেশ্য কি এই প্রকল্পের? এই প্রকল্পের উদ্দেশ্য হলো প্রাক নিয়োগ, শারীরিক এবং লিখিত পরীক্ষার জন্য যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে। যুবকরা সেনাবাহিনী, পুলিশ এবং আধা সামরিক বাহিনীতে আরও সুযোগ পাবে এই প্রকল্পের বা এই যোজনার আওতায়। এবার দেখেন 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আগেও পরীক্ষায় এসছে। 23তম দিব্যকলা মেলা কোথায় উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ভাদোদরায়। ভাদোদরায় 23তম দিব্য মেলা উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভাদোদরায় আয়োজিত 23তম দিব্যকলা মেলা উদ্বোধন করেছেন। এই দিব্যকলা মেলা আয়োজন করেছে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ, সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রক। 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় 100 জন প্রতিবন্ধী কারিগর উদ্যোক্তা এই মেলায় অংশগ্রহণ নিচ্ছেন। এবার দেখে না 5 নম্বর প্রশ্ন, এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ই শ্রম পোর্টাল সম্প্রতি লঞ্চ করা হয়েছে। এই ই শ্রম পোর্টালে কয়টি ভাষায় আপডেট করা হয়েছে? অর্থাৎ এখানে কয়খানা ভাষা রয়েছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 22টি ভাষা। ই শ্রম পোর্টালে রয়েছে 22টি ভাষা। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ই শ্রম পোর্টাল বহুভাষিক সুবিধা চালু করেছে। ভারতের শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো এই ই শ্রম পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে তারা মাতৃভাষায়, এই পোর্টালটি তারা মাতৃভাষায় ব্যবহার করতে পারবে। তারা সহজে তাদের সমস্যার সমাধান খুঁজে পেতে সক্ষম হবে এই ই শ্রম পোর্টালে। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব ই শ্রম পোর্টালটা আসলে কি।
এটি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো এই ই-শ্রম পোর্টাল। এই ই-শ্রম পোর্টাল প্রথম শুরু হয়েছিল 2021 সালে। উদ্দেশ্য হলো অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের নিবন্ধন করা, তাদের বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পের সাথে যুক্ত করতে হবে এবং এর মাধ্যমে তারা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই ই-শ্রম পোর্টালের মাধ্যমে। এর আওতায় কর্মীদের একটি ই-শ্রম কার্ড দেওয়া হবে এবং এই কার্ডে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটি 12 সংখ্যার হবে এবং অনন্য সংখ্যা দেওয়া, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা আলাদা আলাদা হবে এই ই-শ্রম কার্ডে। এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 6 নম্বর প্রশ্নটি। মার্টিন গাপটিল সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি কোন দেশের ক্রিকেটার? সঠিক উত্তরটি হয়ে গেল অপশন সি, নিউজিল্যান্ড। তিনি হলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার। মার্টিন গাপটিল 47টি টেস্ট ম্যাচ, 198টি ওডিআই এবং 122টি টি-20 ম্যাচ খেলেছেন। তিনি 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার প্রথম অভিষেক হয়েছিল ক্রিকেটে। ওয়ানডে বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়েছেন মার্টিন গাপটিল। সেই রেকর্ডটি কি 2015 সালে বিশ্বকাপে তিনি 163 বলে 237 রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন। এটি হলো তার ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। এবার দেখো পরের প্রশ্ন। গুরুদক্ষী অনলাইন এফআইআর সিস্টেম কোন রাজ্যের বন বিভাগ চালু করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কর্ণাটক। কর্ণাটক রাজ্যের বন বিভাগ সম্প্রতি গুরুদক্ষী অনলাইন এফআইআর সিস্টেমটি চালু করেছে। এই গুরুদক্ষী অনলাইন এফআইআর সিস্টেমটি কি সেটা একটু দেখে নাও। বন দখল, বেআইনি গাছ কাটা এবং চোরা শিকার প্রতিরোধ করতে কর্ণাটক বন বিভাগ গুরুদক্ষী অনলাইন এফআইআর সিস্টেম চালু করেছে। এটি ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া অর্থাৎ WTI এর সহযোগিতায় তৈরি করা হয়েছে। এটি বন্যপ্রাণী সুরক্ষা অধীনে অনলাইনে বন অপরাধের মামলা নিষ্পত্তির জন্য চালু করা হয়েছে এই গুরুদক্ষী অনলাইন এফআইআর সিস্টেমটি। এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্ন। ফ্লামিঙ্গো ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসব সম্পর্কিত একটি তোমাদের ক্লাস আমি প্রোভাইড করে দেবো টপিক ওয়াইজ জিকে ক্লাসে। এবার দেখে নাও ফ্লামিঙ্গো ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হয়ে গেল অপশান এ, অন্ধ্রপ্রদেশ। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত হবে ফ্লামিঙ্গো ফেস্টিভ্যালটি। অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় 18 থেকে 20 জানুয়ারি 2025 পর্যন্ত এই ফ্লামিঙ্গো উৎসবের আয়োজন করা হবে। ফ্লামিঙ্গো ফেস্টিভ্যাল হলো একটি 3 দিনের ইভেন্ট যা বিশেষভাবে পরিযায়ী পাখি, তাই সে নাম কি ফ্লামিঙ্গো, এবং জীববৈচিত্র্যের ওপর দৃষ্টি নিবদ্ধ করে যেগুলি এই অঞ্চলে আসে। দীর্ঘ 5 বছর পর এই উৎসবে আয়োজন করা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। এই প্রোগ্রামটি সর্বশেষ 2020 সালে অনুষ্ঠিত হয়েছিল। ফ্ল্যামিঙ্গো উৎসবের উদ্দেশ্য কী? উদ্দেশ্য হলো পরিযায়ী পাখিদের স্বাগত জানানো, জীববৈচিত্র্যের প্রচার এবং প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্ব দেখানো হলো এই ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যালের উদ্দেশ্য। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। আজকের ক্লাসে আমরা 11 থেকে 13 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নিলাম। এর পরের দিন থেকে অর্থাৎ কালকে থেকে প্রত্যেক দিনে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিনই সকাল 6টার সময় প্রোভাইড করা হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে ক্লাসটি শেয়ার করে দাও। আর সকলকে ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।